দীর্ঘ রিমান্ড শেষে পশ্চিমবঙ্গের আদালতে তোলা হলো ফয়সাল ও আলমগীরকে। তবে কাঠগড়ায় দাঁড়ানোর আগে নিজেকে নির্দোষ দাবি করে রহস্য আরও উস্কে দিয়েছেন প্রধান অভিযুক্ত ফয়সাল। ওই সাংবাদিক নামের শুক্রাণুদের অবস্থা, ফয়সাল যতবার জামাতের কথা বলছে ততবার বিএনপির কথা বলছে, কিন্তু এই শুক্রাণুর দলেরা শুধুমাত্র বলতে আছে জামাতের কে করাইছে, জামাতের কে জড়িত, নামটা বলো, নামটা বলো, নামটা একবার বলো ফয়সাল, নামটা একবার বলো, জামাতের কে জড়িত, জামাতের কে জড়িত। অথচ ফয়সাল বলতেছে এটা জামাত বিএনপির ষড়যন্ত্র হইতে পারে, আমি ওইখানে ছিলাম না। আরে বান্দের পো, তুই তো এতদিন দেশে এসেছিলি, তোরে তো এই নাটক করার জন্য ওইখানে আবার পাঠাইছে। ওইখান থেকে নাটক সম্পন্ন হইব, তারপর টুস করে নির্দোষ ব্যক্তিদের নাম বলবি যারা জড়িত ছিল না, মাস্টার মাইন্ড বানাইবি, বানায় তোরে আবার দেশে আনবো। বিএনপির অবশ্য অনেক প্রার্থী আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীর কাছে হাত পা ধরেছে, ধর্ণা দিয়েছে, জামাত ঠেকানোর জন্য দয়া ধর্মকে তারা ভোটও দিয়েছে। ক্ষমতায় যেতে না যেতে তাদের চেহারা পাল্টে গেছে। আচ্ছা, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন, সে নাকি গুম ছিল। গুম কোথায় ছিল? ইন্ডিয়াতে। ফেরত গেল কিসে? সে একটা ট্রাভেল পাস নিয়ে ফেরত যেয়ে বলে গুম ছিল। এদের গুমের যে স্টোরি শুনি সেটাও খুব হাস্যকর। এরকম ওসমান হাদিকে সরাসরি জঙ্গি হিসেবে উপস্থাপন করলেন ফয়সাল করিম ওরফে শুটার ফয়সাল। ভারতের আদালত থেকে বের হয়ে তিনি বললেন যে আপনারা এত হাদি হাদি করছেন, এই হাদি আসলে আসল জঙ্গি। মূল মাস্টারমাইন্ড সম্পর্কে তিনি কোনো তথ্য দেন নাই, বরং তিনি বলেছেন এটার সাথে বিএনপি আর জামাতের যোগসূত্র থাকতে পারে, অর্থাৎ এটা বিএনপি আর জামাতের নাকি চাল। এদের কোনো প্ল্যানিং নাই, এরা বসছে, খাবে, চলে যাবে। যোগাযোগ মন্ত্রী এ তো ওবায়দুল কাদেরের থেকে খারাপ। ওবায়দুল কাদের তো যাই হোক, মিথ্যা কথা কইতে কইতে ওটা আই নতুন করে মিথ্যা কথা বলে, কথা কয় নাকি তেলের নাকি অভাব নাই। তো আমরা এই যে 4 ঘন্টা 5 ঘন্টা ধরে যে বলে নিলাম, ওই তেল কই? তেল কি যোগাযোগ মন্ত্রীর হোকার ভিতর দিয়ে ঢুকায়? সামনে আরো একটা যুদ্ধ আছে, যেই যুদ্ধ শুধুমাত্র আওয়ামী লীগ না, আওয়ামী লীগ, ভারত এবং বিএনপির সাথে একসাথে লড়তে হবে আমাদের সবাই। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম। ভিডিওর শুরুতেই অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ আপনারা অলরেডি দেখে ফেলেছেন। ভিডিওর অংশ বিশেষ দেখেই বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। সবাইকে বলবো ধৈর্য সহকারে আজকের ভিডিওটি দেখতে হবে এবং প্রত্যেকটি বিশ্লেষকের বিশ্লেষণগুলো মনোযোগ সহকারে শুনতে হবে। তাহলেই কেবল বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে অনেক ভয়ঙ্কর কিছু জানতে পারবেন। তো সবাইকে বলবো ধৈর্য সহকারে দেখতে থাকুন। চলুন ভিডিওগুলো দেখে আসি। তো দেখার আগে সবাইকে বলবো যারা এখনো পর্যন্ত আমাদের এই নাসির ইসলামিক মিডিয়া সেন্টার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্রতিনিয়ত এই ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। চলুন একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি। ঈদে বাড়িতে গিয়েছেন এরকম অনেকের কাছেই, আমার পরিচিত অনেক মানুষজনের কাছে শুনলাম যে মোটরসাইকেলে পর্যন্ত তেল পাওয়া যাচ্ছে না, বিভিন্ন পাম্পগুলো বন্ধ। আমার নিজেরও আমার ফ্যামিলির কাছে শুনলাম যে এরা ঈদে গাড়ি নিয়ে ঘুরতেও যেতে পারেনি, বিভিন্ন পাম্পে নাকি আপনার দড়ি দিয়ে তারপরে আপনার পাম্প বন্ধ করে রাখা হয়েছে বিভিন্ন জায়গায়। 2-1 দিনের ভিতরে হয়তো পরিস্থিতি আরও ভয়ানক হতে পারে, হয়তো একেবারে তেল পাওয়াই যাবে না এরকম পরিস্থিতিও হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। তো আমি জানি না আপনারা যারা ঈদে বাড়িতে গিয়েছেন তারা বলতে পারবেন আপনার এলাকার খবর। আমি যতটুকু শুনেছি যে তেলের প্রচণ্ড সংকট আছে এবং তেল পাম্পগুলো বেশিরভাগ বন্ধ, সেখানে কোনো তেল পাওয়া যাচ্ছে না একেবারেই। এখন ধরেন এই ভিডিওতে কথাগুলো বলছি, বিএনপি ক্ষমতায় এসছে মাত্র ধরেন 1.5 মাস হলো, তো এদেরকে দায় দেওয়ার জন্য বা এদেরকে দোষ দেওয়ার জন্য, এদের কারণে এরকম হচ্ছে এরকম কিছু বলার জন্য না, বরং বিএনপি এটা নিজেদের ঘাড়ে তারপরে নিয়ে তারা বোঝানোর চেষ্টা করছে যে তারা সব দায়িত্ব বিশাল আকারে পালন করছে। এখন দেখেন, আপনি এই যে যোগাযোগ মন্ত্রী রবিউল ইসলাম, রবিউল ভাইরে আমি ভীষণ পছন্দ করি। কোন দিন থেকে জানেন? ওনার একটা টক শোতে আমার মনে আছে উনি সুমা ইসলামের মুখের উপরে এইভাবে এই মাইক্রোফোন খুলে তারপরে উনি টক শো থেকে উঠে গিয়েছিলেন, সম্ভবত এই চ্যানেলের ওই প্রোগ্রামটাতেই বোধহয়, তো আমি ভুল হইতে পারি। যাক, ওই দিন থেকে ওনার আমি প্রচণ্ড ওনার ফ্যান আমি। কিন্তু এই ব্যক্তি মন্ত্রী হওয়ার পরে উনি এসেই চাঁদাবাজি নিয়ে এক বিশাল এক বয়ান দিলেন। চাঁদাবাজি সমঝোতার মাধ্যমে নিলে এটাকে সমঝোতা বলা হয়। ভাই, পৃথিবীর কোন চাঁদাটা সমঝোতার মাধ্যমে? কে কারে 2 টাকা বেশি দিতে চায়? ভিক্ষা ছাড়া পৃথিবীতে কেউই কারোরে 2 টাকা বেশি দিতে চায় না, এটা সম্ভব না। এখন আপনি এটাকে নিয়ে তারপরে বলেন আপনি যেটা নেবেন এটা আমরাও জানি। আওয়ামী লীগ এতদিন ক্ষমতায় ছিল, আওয়ামী লীগের সময় নিত, আপনারা আগের বার সময় আপনাদের যারা শ্রমিক নেতা আছে, এই যে মির্জা আব্বাস সহ শিমুল বিশ্বাস, যারা এই শ্রমিক এর সাথে আছে, তো এটা তো নতুন কিছু না। কিন্তু আপনার এটা বলতে হবে কেন যে না ভাই এটা চাঁদা না, চাঁদা এটা নিলে এরকম হলে চাঁদা, এরকম হলে চাঁদা না? এটা বলে নিজের ঘাড়ে নিয়ে আসলেন। যোগাযোগ মন্ত্রী হয়েছেন আপনি 1.5 মাস হলো, আপনি মানুষের কাছে সময় চাইতে পারতেন যে ভাই আমরা ক্ষমতায় এসেছি মাত্র, আমাদেরকে একটু সময় দেন, একটা ঈদ অন্তত সময় দেন, পরের ঈদে আপনাদের এই ভোগান্তিগুলো যা যা হয়েছে এগুলো আমরা ঠিক করে নিব। কিংবা ধরেন একটা বাস মালিক বা বাসের ড্রাইভার, কন্ট্রাক্টর, তারা বাসের ভাড়া বেশি নিচ্ছে। আচ্ছা, এটা কি এইবার প্রথম? এটা এর আগে নেয় নাই? বাংলাদেশে কবে, কোন দিন ঈদের মধ্যে ভাড়া কম নিয়েছে আমার বলেন? কোনো দিনই কি ভাড়া এই বেশি ছাড়া কখনো কম ছিল বা সমান ছিল? কখনোই ছিল না। আমার সেই ছোটোবেলা থেকে এই পর্যন্ত আমি কোনোদিন শুনি নাই যে ভাই 3 কোটি মানুষের কাছাকাছি এখন ঢাকা শহরে থাকে, তাদের এমনিতে নর্মালি বিভিন্ন সময়গুলোতে মানুষ যখন ঢাকার বাইরে যায় তখনই বাস ভর্তি থাকে।
তো 3 কোটি মানুষের মধ্যে যদি 2 কোটি 1.5 কোটি মানুষও যদি যায় একসাথে ঢাকার বাইরে, এই 4-5 দিন একটা মানে এই সময়ের মধ্যে তারা গেলে এমনিতেই এই গণপরিবহনের সংকট হবে, ভাড়া বেড়ে যাবে, মানে যোগান কম হলে চাহিদা বাড়বে, খুবই স্বাভাবিক, এটা কোনো ব্যাপার না। মানুষ এটাতে যায়, এটাতে অভ্যস্ত মানুষ। খুব অতিরিক্ত হয়ে গেলে সেটা হয়তো অনেকের খারাপ লাগে। কিন্তু আপনি কি বললেন, কোথাও কোনো ভাড়া বেশি নিচ্ছে না, কোথাও কোথাও নাকি আরও টাকা দিয়ে দিচ্ছে, শাড়ি লুঙ্গি গামছা জায়গা টাঙ্গা কিনে দিচ্ছে, এরকমও ফেসবুকে ট্রল হচ্ছে। কেন ভাই, আপনার দরকার কী ছিল যে আপনার ঘাড়ে নিয়ে তারপরে মালিক পক্ষের এই বাসের কন্ট্রাক্টর ড্রাইভার তাদের এই দায়টাও আপনি আপনার ঘাড়ে নেওয়ার দরকার কি? আপনি ভাই পারবেন না সেটাও আমরা জানি, আপনি হয়তো করবেনও না সেটাও জানি, বাট আপনি অন্তত বলতে তো পারতেন যে কঠোর ব্যবস্থা নেওয়া হবে যদি কেউ, এটাই তো বলে আসছে। চেষ্টা করেন, যদি আসলে আন্তরিকতা থাকে তাহলে চেষ্টা করতেন, হইলে হয়তো না হইলে নাই, মানুষ এমনি যাইতে। এইটাও মানুষের কাছে, বাংলাদেশের মানুষের কাছে একটা ঈদের আনন্দের মতো, যে এটা সবাই গাদাগাদি করে তারপরে যাবে, এই কষ্ট এই পরিশ্রম সব মানে প্রিয় মানুষদেরকে দেখার পরে তাদের সব এই ক্লান্তি তারা ভুলে যায়। এটা বাংলাদেশে খুব স্বাভাবিক একটা ঘটনা। এইটারও আপনারা ঘাড়ে নিয়ে আসলেন। এখন পরিস্থিতিটা যা দাঁড়িয়েছে, মানে আওয়ামী লীগ যা যা করতো আপনারা ওইভাবেই করবেন, কোনো পরিবর্তনের কোনো চিন্তাভাবনা আছে বলে এই সরকারের কাছে আমার অন্তত মনে হয়নি। দেখেন, আপনাদের আজকে যে তেলের সংকট, আপনাদের এই যে $2 বিলিয়ন অলরেডি আপনারা লোন চেয়েছেন, তারপরে সামনে আরও সংকট হবে। এই তেলের দামের কারণে আপনার শুধু তেল না তো, আপনি যেই জ্বালানিগুলো আমাদের বাইরে থেকে আনতে হয়, প্রতিটা জ্বালানির দামই বাড়বে। তো এই যে জ্বালানিগুলো আপনি দামটা বাড়বে, এটাতে প্রতিটা জিনিসের দাম বাড়বে, ইনফ্লেশন হবে, আপনার নতুন করে টাকা ছাপাইতে হবে, বা কী বলে এটা রিজার্ভ ঘাটতি হবে, সবই হবে। কিন্তু আপনার উচিত ছিল কি? আপনার উচিত ছিল এই সরকারে আসার পরপরই, প্রতিটা মিডিয়া তো আপনাদের নিয়ন্ত্রণ আছে, এটা আমরা 12 তারিখে নির্বাচনই দেখেছি যে আপনাদের চুরি করার সাথে কীভাবে মিডিয়াগুলো আপনাদের তাল মিলিয়েছে। ওটা নিয়ে খুব বেশি ক্ষোভ নাই, কারণ জামাত ইসলামেরই ক্ষোভ নেই, আমাদের ক্ষোভ থেকে কী হবে? তারা নিজেরাই চায় আপনাদেরকে সুযোগ দিতে, আপনারা দেশ চালান। আওয়ামী লীগ ইন্ডিয়ার ব্যাপারে সাবধান থেকে চালান, জামাতের কোনো সমস্যা নেই, আমাদেরও কোনো সমস্যা নেই, একদম কোনো সমস্যা নেই, বিশ্বাস করেন। তো আসার পরপর মিডিয়াগুলোকে দিয়ে আপনাদের উচিত ছিল, এই যে গেল 15 বছরে সেই যে ইন্ডেমনিটি করে তারপরে এই ওই যে পাওয়ার প্ল্যান্টগুলো তৈরি করে এই বিদ্যুৎ খাতের যে লুটপাট, এই সাবসিডির নামে তাদের যেই লুটপাটগুলো আওয়ামী লীগের লোকজন করেছে, কত টাকা করেছে, কত বিলিয়ন ডলার আপনার পাচার হয়েছে, কত বিলিয়ন ডলার এইখানে তাদেরকে ঘাটতি দেওয়া হয়েছে, এই কী বলে সাবসিডি দেওয়া হয়েছে। এই লুটপাটের এটা কি আমাদের কত টাকা এখন এই মুহূর্তে বৈদেশিক ঋণ আছে, কত টাকা অভ্যন্তরীণ ঋণ আছে, কত টাকা প্রতি বছরে শেখ হাসিনা ছাপাইতো, ইনফ্লেশন কী ছিল আমাদের, এই আপনার কাদেরকে কত টাকা প্রতি মাসে আমাদের দেওয়া লাগে, ঋণ দেওয়া লাগে, তো মানে সুদ দেওয়া লাগে, এই জিনিসগুলো সব মানুষকে জানানো দরকার ছিল। এখন আপনারা সেগুলো না জানায় আপনারা শুরু করেছেন কোত্থেকে? মনে হচ্ছে যে একটা সাধারণ একটা সরকার ছিল, সেই সরকার থেকে আপনারা নির্বাচনের মাধ্যমে আপনারা একটা রাষ্ট্র গঠন করেছেন, কোনো অভিযোগ নাই দেশে কারোর। আরে ভাই, আপনি যত কিছুই বুঝান, এখন এই মুহূর্তে একটা মানুষকে, বাংলাদেশের মানুষকে মনে করেন 15 বছর পরে কেউ যদি দেশে যায় থাকে, বা 10 বছর পরে দেশে যায় থাকে, তারা যদি আপনি ঢাকা থেকে বাসে করে একটা গাড়িতে করে যদি ছেড়ে দেন, সে যদি বরিশালে যায়, সে দেখবে খালি উন্নয়ন আর উন্নয়ন। 15 বছর কম সময় না তো। এই যে 15 বছর একটা সরকার ক্ষমতায় থাকলো, শুধু মানুষকে যদি আপনি এইটা দেখান যে আমার ওরে বাবা এই রাস্তা হয়েছে, বাংলাদেশে ছিল না কিছু, এই রাস্তা হয়েছে, ওই রাস্তা হয়েছে, হ্যাঁ হয়েছে তো। 15 বছরে একটা দেশ সিঙ্গাপুর হয়, 15 দেশে একটা দেশ মালয়েশিয়া হয়, 15 দেশে একটা দেশ জর্জিয়া হয়, ওইসব দেশে যায় দেখেন, এটা কিন্তু মানে শয়ে বছর, আমেরিকার মতো দেশ এরকম হইতে কিন্তু তারা খুব বিশাল সময় নেয় নাই। অতএব 15 বছরে যদি নাকি এই দেশের মানুষ যে পরিমাণে কর্মঠ, যে পরিমাণে মানুষ বউ বাচ্চা বাবা মা দেশ বাড়ি ঘর সব থুয়া বিদেশে গিয়ে পড়ে থাকে, এই যে মানুষের যে স্যাক্রিফাইস, তারা যে পরিমাণে ঈদের মধ্যেই কয়েক বিলিয়ন ডলার গেল আপনার কী বলে রেমিটেন্স, এই দেশ কেন গরিব থাকবে? এই দেশের প্রতি ইঞ্চি মাটিতে আপনার উর্বর, এরা সব ধান গম 12 মাস আপনার ফসল উৎপাদন হয়, তারা কেন না খেয়ে থাকবে? তাদের কেন সমস্যা হবে? কোনো সমস্যা হওয়ার কথা না। সমস্যা যা হয় সেটা আপনাদের মতো রাজনীতিবিদরা যারা দেশ চালান তাদের কারণে হয়। এখন এই জিনিসগুলো তো জানানো দরকার ছিল যে 15 বছর ধরে যে তারা দেশটা চালাইলো, এই 15 বছরে তারা বাপের টাকা দিয়ে রাস্তা করছে। ধরেন ঢাকা মাওয়ার রাস্তাটার কথাই যদি বলি, ওদিকে ওই যে হাটকুমরোল নাকি একটা আছে সিরাজগঞ্জ ওইদিকে, তারপরে যে ঢাকা চিটাং আপনার 4 লেনের বিভিন্ন জায়গায় যে রাস্তাঘাটগুলো হলো, পদ্মা সেতু হয়েছে, ওর বাপের টাকা দিয়ে করে নাই তো। আপনার জানানো উচিত ছিল মানুষকে যে 1 কিলোমিটার রাস্তা তৈরি করতে তারা কত টাকা লুটপাট করেছে, 15 বছরে কত লাখ কোটি টাকা তারপরে তারা বিদেশ থেকে লোন করেছে, সেই লোন এখন আপনারা শোধ করতে কত টাকা লোন রেখে গিয়েছে। এই জিনিসগুলো সব জানার দরকার ছিল। না জানায় আপনি এমন একটা ভাব ধরেছেন আপনি 15 দিনের মধ্যেই দেশে সব সমস্যার সমাধান, আর কোনো কিছু কোনো জায়গায় কোনো সমস্যা হচ্ছেও না, হবেও না, সব দিয়ে দিবেন জনগণের। এখন জনগণের আপনি ঘোষণাটা মানে সান্ত্বনাটা কী দিবেন? জনগণরা আপনি বুঝাইলেন ঈদের আগে তেলের কোনো সমস্যা নাই, এখনও নিউজ হয় প্রতিদিন কয়েক জাহাজ করে তারপরে তেল সব আসতেছে বাংলাদেশ। সারা দুনিয়ার যদি সব জায়গায় সংকট হয়, তাও দেশে কোনো সংকট হবে না। মন্ত্রীরা এগুলো বলছে, আপনি এটা বলার দরকার কি? আমরা দেখতেছি না যে যুদ্ধ হচ্ছে, তা আপনি নিজের সামনে তো আছে, আরে শেখ হাসিনা ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ,
ওই কথা বলতে গেলে মুখস্থ একটা বক্তব্য শিখেছিল। ইউক্রেন রাশিয়া মুক্ত এই যুদ্ধ, তারপরে এই যে কোভিড মহামারী, এই 3-4টা কথা প্রতি বক্তব্যে বলতো, যেখানেই সমস্যা সেখানে ওইটা দিত। আপনার তো জেনুইন, হাসিনার মতো 4-5 বছর ধরে না তো, আপনার মাত্র এখনো যুদ্ধ চলছে, ওটাকে আপনি বলতে পারতেন যে এখানে যুদ্ধ হচ্ছে ভাই, আমাদের এই সমস্যা। মানুষ বুঝতো তো, আপনারা তো বেশি দিন হয়নি ক্ষমতা এসছেন না, কোনো সমস্যা নাই, তেল সবাই পেয়ে যাবে, সবাইকে তেল দেওয়া পাম্পই বন্ধ হয়ে গিয়েছে অনেক জায়গায়। আপনি আমি যদি মিথ্যা কথা বলে থাকি, আপনারা যারা দেশে আছেন আপনারাই বলেন, আপনার গ্রামে গিয়েছেন, আপনার মোটরসাইকেলে তেল নিতে পারেন কিনা বলেন। তো এগুলো হচ্ছে, কিন্তু সব দায় আপনি ঘাড়ে নিলেন। এসব বাদ দিয়া বিএনপিকে বলবো, দেখেন তারেক রহমান, আপনার সাথে আমাদের কোনো শত্রুতা নেই। আপনি এখন বিএনপির প্রধান, আপনি দেশের প্রধান, আপনি দেশ চালাবেন। আমাদের ভাই আওয়ামী লীগের নিয়ে, ইন্ডিয়ারে নিয়ে যে সমস্যা ছিল, সেই সমস্যা হাসিনা দেশে নাই, এটাই আমাদের জন্য বিশাল ব্যাপার। এইটাই অনেক কিছু, বাট আমরা দেশের একদম পুরো দেশটাকে একটা সিঙ্গাপুরি চেয়েছিলাম, যে কারণে মানে পুরো আওয়ামী লীগ এবং ইন্ডিয়া থেকে আমরা একটা স্বাধীন সার্বভৌম দেশ চেয়েছিলাম, যে কারণে একদম জিরো টলারেন্স হয়ে তারপরে অনেক কথাবার্তা বলেছে, অনেক কিছু করতে চেয়েছে, হয় নাই, পারেনি। সব চোরের বাচ্চারা সব এই জায়গায় এসছে। এই যে ডক্টর ইউনূস, সে যে দেশটা চালায় গেল, এই শুয়োরের বাচ্চা, পুরা নষ্টের মূল হচ্ছে এই শুয়োরের বাচ্চা, ওর যেই উপদেষ্টাগুলো ছিল এরা, এই আসিফ নজরুল, ইউনূস, তারপরে হইল গিয়া ধরেন আজকে আপনারা যে ঈদটা করছেন না, আসিফ নজরুল শুয়োরের বাচ্চা এখন কয় ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে নিয়ে ওনাকে জীবনী লিখবে। তুই কুত্তার বাচ্চা কি কে? তুই তোর ঘরে কাজের বুয়া পর্যন্ত প্রেগনেন্ট হয়ে বাইরে হয়, তুই কে? তুই বই লিখবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে নিয়ে, আর তোর বই পড়া লাগবে? তোর বউ হইলো রোকেয়া প্যাচি, তোর বউ হইলো হুমায়ুন আহমেদের মেয়ে, তুই তো নিজেই শালা নাস্তিক একটা। তুই আসছিস আবার আস্তাগফিরুল্লাহ, ওই স্বীকার করে না, কিন্তু ওর কার্যকলাপ যা আছে সব কিছুই একদম ইন্ডিয়ান মাল। ও প্রথম আলোর পুরো শেল্টার দাতা। ওর কারণে এ আজকে যেই ঈদটা যাচ্ছে না, যে ঈদে আপনারা বিশাল আতর সুরমা মাইখা তারপরে বাংলাদেশে ঈদ করলেন, প্রথম সারিতে দাঁড়ায় জাতীয় ঈদগাহে, আপনাদের এইখানে বসাইতে অনেক মানুষের জীবন দিতে হয়েছে, অর্থ দিতে হয়েছে, তার পরিবার ধ্বংস হয়ে গিয়েছে, এখন পর্যন্ত জেল খাটছে, গেল 17 বছর ধরে জেলে। সেই মানুষগুলোকে জেলে রাখা তারপরে আপনারা ঈদ পালন করেছেন। এই আসিফ নজরুল শুয়োরের বাচ্চা, এই ইউনূস শুয়োরের বাচ্চা, এই দুইটার কারণে এরা আছে। ধরেন আজকে যে আইনমন্ত্রী হয়েছে না, এই আইনমন্ত্রীর বিরুদ্ধে আমি লেখালেখি করেছি দিলীপ আগারওয়ালা আটক হওয়ার পরে, কিন্তু আইনমন্ত্রীর সাথে আমার কিন্তু ভীষণ ভালো সম্পর্ক ছিল। ওনার বিরুদ্ধে বলেছি দিলীপ আগারওয়ালা নিয়ে, কিন্তু কিছু জিনিস স্বীকার করি। এই লোকটাকে যদি কোনোদিন বলেছে যে ভাই অমুক আলেমের আপনার একটা আছে, হেয়ারিং আছে, ওইটা একটু দেখেন, উনি বাংলাদেশে থাকুক আর না থাক, পরের দিন দেখেছি যে উনি সেই কথাটা কোর্ট পর্যন্ত পাঠিয়েছেন এবং সেটা রেজাল্ট পেয়েছে। ওনার মাধ্যমে অন্তত যদি কম হয় তাও 100 জন আলেমকে আমি ওনার মাধ্যমে হেল্প করেছি। এই ঈদ গেল, ঈদের পরের দিন মাওলানা সাইদুর রহমান সাহেব, ওনার সাথে কথা বললাম, উনি বের হয়েছেন। আরে ভাই, সে কেন ঈদ জেলখানায় করবেন? তারেক রহমান, আপনার মায়ের আলেমদের প্রতি যে সম্মান ছিল, আপনার বাপের যে সম্মান ছিল, আশা করি আপনারও আছে। যদি আল্লাহর ওয়াস্তে যদি পারেন এই মানুষগুলির ছাড়েন, এই মানুষগুলির সাথে এই মানুষগুলির জেলখানা থেকে বের করার জন্য আর বিডিআর, এই দুইটার জন্য আমার এই পুরো 1.5 বছর ডক্টর ইউনূসের সরকারের সাথে যত সমস্যা সব এটা নিয়ে, সেনাবাহিনীর সাথে আমার যত সমস্যা এই দুইটা জায়গা নিয়ে। তো তারা এই ডক্টর ইউনূসরে এই মাদারি কী করছে জানেন? ওই কিছু হইলে ওই আমেরিকান এম্বাসিতে দিয়া এই আকাম কুকাম করাইতো, এই যে আলেমগুলোর ব্যাপারে। একটা আলেম ছাড়া হয়, একটা আলেম ছাড়লেই তারপরে কী করে, আমেরিকান এম্বাসি আপনার ওই আইন মন্ত্রণালয়ে ফোন করে, অমুক এজেন্সিরে ফোন করে। এই যে আইজি প্রিজনরে, মানে আমি তো সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলেছি, অনেক প্রশাসনের অনেকের বিরুদ্ধে কথা বলছি, কিন্তু ভাই সত্যি কথা বলি, সেনাবাহিনীর একজন ডিজিএফআর একজন অফিসারে যদি বলছে যে ভাই আপনাদের এই ডিজিএফআর ক্লিয়ারেন্স পাওয়া যাচ্ছে না বলে ওনাকে আপনার জামিননামা যাওয়ার পরেও, আদেশ যাওয়ার পরেও জেলখানা থেকে ছাড়ছে না। কারা কর্তৃপক্ষের কাউরে যদি বলছে যে ভাই এটা ছাড়া যাচ্ছে, ভাই 10 মিনিটের মধ্যে ছাড়তেছি, একজনকেও আমি দেখিনি। এই যে শফিউর রহমান ফারাবি, এর জন্য ভাই কত মানে ঘন্টা যে আমার ব্যয় করা লেগেছে, এরে ফোন করা, ওরে ফোন করা, ওরেই করা, ছেড়েছে। কিন্তু সমস্যা কোন জায়গায় জানেন? সমস্যা হলো আমেরিকান এম্বাসিতে। ওইখান থেকে আপনার ঈদে হরে ছাড়লেন কেন, এরে ছাড়লেন কেন, ওনারাই করে। এখন এই শয়তানির মূল কিন্তু হলো আসিফ নজরুল আর ইউনূস। এরা ওদেরকে এগুলি পাঠায় যে এরে ছাড়া দিচ্ছে, এরে ছেড়ে দিচ্ছে। ওই যে প্রথম আলো এদের করে, এরা ছাড়া পাইলে তো প্রথম আলোর সঙ্গে, কারণ প্রথম আলোর ডেইলি স্টার এরাই তো এদেরকে মিথ্যা নাটক সাজায় জেলে পাঠিয়েছে, ওরা বের হইতে দিবে না। ডক্টর ইউনূস যদি আমেরিকান এম্বাসিকে খালি ডাক দিয়া বলতো যে ভাই দেখো, তুমি যে বিষয়টা তোমাকে জানানো হয়েছে এদের ব্যাপারে, এই ঘটনাগুলো সত্যি না, আমাদের দেশে এইভাবে জঙ্গি নাটক সাজানো হইতো, এই দেখো এইভাবে সাজায় তারপরে তারা তাদেরকে জেলখানায় ঢুকিয়েছে। যদি তারা আসলেই জঙ্গি হইতো, দেখো হাসিনা আজকে নাই, হাসিনার পুলিশ এখন জঙ্গি নাটকও সাজায় না, জঙ্গি ধরাও পড়ে না আমার দেশে, তাহলে সেই জঙ্গিরা এখন হামলা চালায় না কেন? প্রতিদিনই নাকি এখানে হামলা চালায়, তো এখানে হামলা চালানোর সময় আটক করা হলো, এখন চালায় না কেন? আমেরিকান এম্বাসি, ইউরোপিয়ান ইউনিয়ন, যত দেশ আছে পশ্চিমা, যারা এগুলোতে ঝামেলা করে, এদেরকে বুঝাইতে ডক্টর ইউনূসের 2 মিনিট সময় লাগতো। শুয়োরের বাচ্চা বুঝায় নাই। শুয়োরের বাচ্চা করছে কি, ওই ম্যান পাওয়ার ব্যবসারও ওই লাইসেন্স নিছে, আরও আকাম কুকাম যেগুলো করছে, এগুলো তো আপনারা এখন পত্রপত্রিকায় দেখছেন, এগুলো সে করেছে। কিন্তু এই দেশের আলেমগুলোর এসে ছেড়ে যেতে পারে নাই, এই দেশের বিডিআরগুলোর এসে ছেড়ে যেতে পারে নাই। আসিফ নজরুল, ডক্টর ইউনূস, সারা জীবন আল্লাহর কাছে এটার জবাব দেওয়া যাইতে হবে। কিছু বিষয় আমাদের কথা বলা দরকার, কারণ এই অন্যায়টা যে কারোর সাথেই হতে পারে। যার সাথেই অন্যায় হোক, যদি আমরা এই প্রতিবাদটুকু না করতে পারি এবং সত্য কথাটুকু যদি তুলে না ধরতে পারি, তাহলে সম্ভবত শতাব্দীর সবচেয়ে মোরা বিবেকের পরিচয় হবে আমাদের। আমরা দেখেছি গত ঈদের দিন বিরোধী দলীয় নেতা জামাত আমির ডক্টর শফিকুর রহমান, তিনি বিদেশি কূটনীতিকদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন।
শুভেচ্ছা বিনিময় করতে গিয়ে তিনি ঈদের যে নির্মল আনন্দ, একবারে নির্ভেজাল আনন্দ যাকে আমরা বলি, গ্রামে গ্রামে যেমন আমরা ঈদের জামাত করেছি, জামাতের শেষে প্রত্যেকের সাথে কোলাকুলি করেছি, মুসাফা করেছি, পারস্পরিক কুশল বিনিময় করেছি। জামাত আমির তার সরকারি বাসভবনে উঠেছেন, বিরোধী দলীয় নেতার যে বাসভবন, সেখানে তিনি কূটনীতিকদের সম্মানে ঈদের যে শুভেচ্ছা বিনিময় জ্ঞাপন এটার আয়োজন করেছিলেন। সেখানে বিদেশি যে কূটনীতিকরা গিয়েছেন সাক্ষাৎ করতে, শুভেচ্ছা আদান প্রদান করতে, তাদের সাথে তিনি নির্মল একটা আনন্দে মেতে উঠেছিলেন। এখানে দেখা গেছে তিনি কোলাকুলি করেছেন, কখনো তার যে হৃদয়ের উচ্ছ্বাস, এই উচ্ছ্বাসের বহিঃপ্রকাশ ঘটিয়ে তিনি কাউকে পিছন থেকে জড়িয়ে ধরেছেন, মুসাফা করেছেন, কোলাকুলি করেছেন। এটি চমৎকার একটি উদাহরণ হবার কথা ছিল। কিন্তু আমরা কি দেখলাম, অত্যন্ত দুঃখের বিষয়, কিছু মানুষ এই বিষয়টাকে নিয়ে এত বেশি নোংরামো ছড়িয়েছে। এই নোংরামো ছড়ানোর আসলে কোনো দরকার ছিল না। এটা আমরা যত করব তত কিন্তু আমাদের ভিতরে যে নোংরা মানসিকতা এবং আমাদের যে পারিবারিক ঐতিহ্য, এটা কিন্তু বের হয়ে আসে। আমরা দেখেছি এর আগে জামাত আমির ডক্টর শফিকুর রহমান তিনি কিন্তু শিশুদের অত্যন্ত ভালোবাসেন। কোন রাজনৈতিক নেতা এরকম ছোট ছোট বাচ্চাদেরকে কোলে নিয়ে তাদেরকে আদর করেছে কিনা এটা আমাদের জানা নেই। আমরা নির্বাচনের আগে দেখেছি ভোট চাইতে গিয়ে বা তিনি বিভিন্ন সময় তিনি বাচ্চাদেরকে আদর করে থাকেন। একটা জায়গায় কাকতালীয়ভাবে আমার সাথে দেখা হয়ে গেল, আমার ছেলে ছিল আমার সাথে, তো আমার কাছ থেকে আমার ছেলেকে নিয়ে তিনি আদর করলেন, তো মাথায় হাত বুলিয়ে দিলেন, তাকে জিজ্ঞাসা করলেন তুমি ভবিষ্যতে কি হতে চাও, কোথায় পড়ালেখা করো। তো এগুলো তো ইতিহাস। এই যে বড় বড় রাজনৈতিক ব্যক্তিত্ব যখন ছোট বাচ্চাদের মাথায় হাত বুলিয়ে দেয়, এটা কিন্তু একটা বড় ব্যাপার হয়ে দাঁড়ায়, একটা ইতিহাস হয়ে যায়। তো এরকম তিনি বিভিন্ন জায়গায় বাচ্চাদের, ছোট ছোট বাচ্চাদেরকে তিনি কপালে চুম্বন করেছেন, মাথায় চুম্বন করেছেন। তো এইগুলো কিন্তু মানে ভালোবাসার বহিঃপ্রকাশ। যেমন আমরা বিদেশি একটা কালচার আছে বাইরে, তারা কিন্তু পরস্পরের সাথে যখন মিলিত হয়, দেখা হলে তারা, আমরা যেমন কোলাকুলি করি বুকে বুক, তারা কোলাকুলি করে মুখে মুখ। এটা মানে ওই দেশের একটা স্থানীয় কালচার। আমাদের দেশেও শিশুদেরকে এইভাবে কপালে চুম্বন করা, এটা কিন্তু ভালো লক্ষণ, এটা খুবই ভালো, বাচ্চাদের ভালোবাসার বহিঃপ্রকাশ। তো এইটা নিয়ে তারা ট্রল করতে করতে নোংরামো ছড়াতে কেউ তারা নাম দিয়েছে চুম্মা শফিক। তো এইটা আসলে যারা করেছেন, এটা কারা করেছে সেটাও আমরা বুঝতে পারি। এটা আমাদের দেশের সবচেয়ে বদ চরিত্রের অধিকারী যারা, আমাদের দেশে যারা বাম ঘরানার রাজনীতি করে, এই বাম ঘরানার রাজনীতিবিদরা এরা শুধু ডক্টর শফিকুর রহমান না, এখানে ইসলাম ঘরানার যারা আছে তারা যদি এই ধরনের কোনো কিছু করে তাহলে এরা তাদের উপরে এইভাবে চরিত্র হনন করার জন্য এরা হামলে পড়ে। কারণ কি, এরা এটা পায় কোথায়? এরা এটা পায় আসলে বামরা, ওই যে আগেই বলেছি সূত্র, যেটা বাম মানেই ভারত, ওদেরকে ওইখান থেকে এই ডক্ট্রিনটা দেওয়া হয় এবং এই টপিকটা ওদের দিয়ে দেওয়া হয় যে নাও তাড়াতাড়ি সময় কিন্তু চলে যাচ্ছে, এই টপিকের উপরে তুমি তাড়াতাড়ি আলোচনা করো বা এটার উপরে তুমি ট্রল করো। এর প্রমাণ আপনারা দেখেছেন না, 5 আগস্টের পরে ইউনূস সরকারের যে 18 মাস সময় ছিল, এই 18 মাসের ভিতরে ভারতীয় পত্রপত্রিকায়, ভারতীয় বিভিন্ন মিডিয়ায় বাংলাদেশ সম্পর্কে তারা প্রায় 200-এর অধিক গুজব ছড়িয়েছে। দেখুন এই যে পত্রিকার রিপোর্ট দেখুন, 200-এর অধিক গুজব ছড়িয়েছে। তো তারা তো আসলে গুজববাজ। আর এই গুজবের মদতদাতা ওই যে কালচারাল সাংস্কৃতিক অঙ্গনে যারা কাজ করে, এরা বামদের ভিতরে সাংস্কৃতিক অঙ্গনে কাজ করার মানুষের সংখ্যা বেশি, যার কারণে ওরা এখান থেকে প্রমোট করে, এখানে আমাদের যারা বাম আছে তাদেরকে দিয়ে দেয়, ওরা তখন এই নোংরামোটা ছড়ায়। আর এই নোংরামোর সাথে বর্তমানে যোগ হয়েছে আমাদের আওয়ামী লীগ এবং বিএনপি পন্থী কিছু মানুষ। এর ভিতরে ঈদের দিনের এই যে কোলাকুলির এই দৃশ্যটা, এইটা প্রথমে ছড়িয়েছে জুলকারনাইন সাহেব। আমি জানি না ভদ্রলোক কেন এরকম ছোট ছোট বিষয় নিয়ে তিনি এরকম নোংরামো ছড়ান, এটা আমার জানা নাই। তিনি তো আপাদমস্তক একজন মুজিব প্রেমী মানুষ, আওয়ামী প্রেমী মানুষ, বিএনপির ঘাড়ে এখন সওয়ার হয়েছেন। এই ভদ্রলোক তিনি এই বিতর্কটা উস্কে দিয়েছেন। অথচ আমরা কি দেখি, আপনারা যদি ডক্টর শফিকুর রহমানের একটা বাচ্চার কপালে চুম্বন করার কারণে তাকে যদি সুম্মা শফিক নাম দেন, তাহলে এই যে জিয়াউর রহমান এই যে বাচ্চা মেয়েটার কপালে চুমো দিচ্ছেন, এটাকে কি বলবেন? আমরা বলছি না যে আপনারা জিয়াউর রহমানকে সুম্মা জিয়াউর রহমান বলেন, এরকম নোংরা মানসিকতার পরিচয় আমরা কাউকে দিতে বলছি না। কিন্তু যদি কেউ দিয়ে ফেলেন, কারণ আপনি যে ইট মারলে তো পাটকেল আপনাকে খেতে হবে, আপনি যখন নোংরামো ছড়াচ্ছেন তখন তো আপনাকে কাউন্টার দিতে গিয়ে কেউ এই ধরনের তো করবেই। কারণ যেহেতু আওয়ামী লীগ এবং বিএনপি কয়েকবার করে দেশ পরিচালনা করেছে, সুতরাং এদেশে এমন কোনো নজির নাই যা এই প্রথম সৃষ্টি হলো। যা কিছু আছে সবকিছু আওয়ামী লীগ এবং বিএনপির নেতারা করে গেছে। সুতরাং আপনারা যখন ট্রল করবেন, আপনারা যখন নোংরামো ছড়াবেন, তখন আপনার পিছনে একটু হাত দিয়ে দেখবেন যে ওই ছিদ্রটা আপনাদের পিছনে আছে কিনা। কারণ এখন জেনজি, আপনি যেরকম নিজেকে পণ্ডিত মনে করেন যে আপনি সব জানতা শমশের, এরকম সব দলের ভিতরেই সব জানতা শমশের কিছু কিছু আছে। তাহলে আপনি যখন ডক্টর শফিকের একটা বাচ্চার কপালে চুমু দেয়াকে আপনি চুম্মা শফিক নামকরণ করছেন এবং ওইটা নিয়ে ট্রল করছেন, তো তারা তো বসে থাকবে না। এই যে জিয়াউর রহমানের এই ছবিটা বের করে ফেলেছে তারা, এখন কি করবেন? বিষয়টা কি খুব ভালো হলো? খুব ভালো লাগলো জিয়াউর রহমানের মতো একজন ব্যক্তিত্বের চরিত্র নিয়ে যখন সামনে আসবে, কারণ উপায় তো থাকবে না। আপনি যাকে গালি দিবেন সে তো তার হাতে আর কোনো অপশন থাকবে না আপনাকে গালি দেওয়া ছাড়া। এটা তো স্বাভাবিক, খুব স্বাভাবিক। তাহলে এই নোংরামো করার তো কোনো দরকার ছিল না। জিয়াউর রহমানের বিষয়টা সামনে এলো। আচ্ছা, এখন আরো একটা বিষয় সামনে এসেছে যে শফিকুর রহমান যে বিদেশি কূটনীতিকে পিছন থেকে জড়িয়ে ধরেছে, এটা নিয়ে যে নোংরামোটা আপনারা করেছেন, যে কদর্য ভাষায় আপনারা বিতর্ক উস্কে দিয়েছেন, ছড়িয়েছেন, তো ওই যে আগেই বললাম সব জানতা শমশের তো এখানেও আছে, তারাও বের করে ফেলেছে তারেক রহমান এবং কোকোর একটা ছবি। দেখুন তো, এটা তারেক রহমান কোকোকে পিছন থেকে জড়িয়ে ধরেছে। তো এটা তো কম বেশি, এটা নিয়েও তো ট্রল হচ্ছে, কিছু মানুষের সামনে তো গেছে। তাহলে ওই যে ছিদ্র তো আপনার দেখা দরকার ছিল, আপনার পিছনে ছিদ্র কয়টা আছে।
একজনের ছিদ্র যখন আপনি গুনতে যাবেন, গুনতে যাওয়ার আগে আপনার ছিদ্রগুলো আপনি দেখে নেবেন না? আপনার যদি তার থেকে ছিদ্র বেশি থাকে বা তার আগেই যদি আপনার ছিদ্র হয়ে থাকে, তো আপনার তো ওইখানে যাওয়া উচিত না, কোনো মতো অবস্থায় উচিত না। আমরা ক্রমাগতভাবে লক্ষ্য করে আসছি জামাত আমিরের ছোট ছোট কিছু বিষয় নিয়ে, অতি তুচ্ছাতি তুচ্ছ কিছু বিষয় নিয়ে খুব জোরে সোরে প্রচারণা চালানো হচ্ছে মিডিয়ার কল্যাণে। আর আমাদের কিছু মিডিয়া তো অলরেডি তৈরি হয়ে গেছে, বিশেষ করে আমাদের যে জিটিভিতে কাজী জেসিনাপা যিনি বসে আছেন, আমরা যেন কাজী জেসিনাপাকে মিথিলা ফারজানা, সোমা ইসলাম, ফারজানা রূপা এদের ভিতরে আমরা খুঁজে পাচ্ছি। আমরা দেখেছি কি নির্মম ভাবে রাজনৈতিক ব্যক্তিত্বদের আওয়ামী লীগের বিরাট বিরাট অপরাধ, তাদের চুরি, ঘুষ, ছিনতাই, খুন, হত্যা, ধর্ষণ, গুম, আয়নাঘর, এগুলোকে পাশ কেটে গিয়ে, এগুলো তাদের কাছে কোনো বিষয় ছিল না। তারা বিএনপি কোথায় হরতাল করতে গিয়ে একটা ককটেল ফুটেছে, ওরা বিএনপির নেতাদেরকে ডেকে এনে, আওয়ামী লীগের 2 জন, বিএনপির 1 জন, ছোট মাঝারি মানের যারা জবাব দিতে পারে না, এই মানের লোকজনকে ডেকে এনে টকশো করেছে এবং সেখানে নাস্তানাবুদ করেছে এবং পুরা দোষটা বিএনপির ঘাড়ে চাপিয়েছে। এই ধরনের আলোচনা করতে আমরা দেখেছি। ঠিক ওই চরিত্র, ওই আত্মাটা মনে হচ্ছে আমাদের জেসিনাপার ভিতরে ভর করেছে। জেসিনাপা বিএনপির চাঁদাবাজি নিয়ে আমি কোনোদিন তাকে টকশো করতে দেখি নাই। বিএনপির এই যে হত্যা, এটা নিয়ে কোনোদিন টকশো করতে দেখি নাই। চাঁদাবাজি নিয়ে টকশো করতে দেখি নাই। এত বড় বড় অপরাধ সংগঠিত হচ্ছে দেশের ভিতরে, এইটা নিয়ে কোনো টকশো করতে দেখি নাই। কিন্তু তিনি যখনই জামাতের কেউ কোনো জায়গায় হয়তো একটু বায়ু ছেড়েছেন, একটু শব্দ হয়েছে, ব্যাস উনি বিএনপির 2 জন আর জামাতের ওই নিচের দিকের, বা জামাতের অনেক সময় কাউকে ডাকেই না, অন্য কাউকে ডেকে সেখানে তিনি বিতর্ক উস্কে দেন যে জামাতের অমুক তিনি এত জোরে বায়ু ছেড়েছেন, এই বায়ুতে অনেকের কানের তালা ফেটে গেছে, এইটা কেন হলো, এই ব্যাপারে আপনার মতামত দেন। উনি এখানে আলোচনায় বসে যান। এই জিটিভি আমরা দেখছি যে 71-এর একেবারে স্বয়ং প্রতিভূ হয়েছে বর্তমান জিটিভি এবং অন্যান্য সমস্ত মিডিয়াগুলোই, কিন্তু এইটা এখানে একটু বেশি দেখতে পাচ্ছি। এই নোংরামোটা বন্ধ করতে হবে। এই নোংরামোটা যদি বন্ধ না করেন, তাহলে জামাত আমিরকে বা জামাতকে সমালোচনা করতে করতে, তাদের তো আসলে সমালোচনার খুব বেশি কিছু নাই, তারা ওই ধরনের চুরি, চামালি, ঘুষ, দুর্নীতি, সুদ, এগুলোর ভিতরে আসলে তারা যাচ্ছে না। আমরা সম্প্রতি একটা ভিডিও দেখেছি, সেখানে কোনো একটা বিষয় নিয়ে কোনো একটা গ্যাঞ্জাম হচ্ছে, সাংবাদিকরা সেখানে দেখেন কিভাবে, এই দেখো আগে জামাতের কেউ আছে নাকি, এই জাতীয়, মানে জামাতকে খুঁজে বের করো, এটাই এখন তাদের অবস্থা। তো এইটা যদি আপনারা করতে থাকেন, তাহলে তো এই জামাতের বিরোধিতা করতে করতে এখন তো জামাত ইসলাম, এখন যে পারসেপশনটা তৈরি হয়েছে জামাত ইসলাম মানে এখন মানুষ ধরে নিয়েছে এরাই বাংলাদেশ, আর বাকি যারা জামাতের বিরোধিতা করছে তার মানে তারা বাংলাদেশের বিরোধিতা করছে, এরা বাংলাদেশের শত্রু। তাহলে আখেরে ফলটা দাঁড়ালো কি? দর্শক, এইটা আপনারা বলে যাবেন কমেন্টস বক্সে। বিএনপি সরকার হাল ছেড়ে দিচ্ছে, সবকিছু এলোমেলো। দর্শক, জরুরি পরিস্থিতিতে তারেক রহমান সরকারকে জরুরি কিছু একটা করতে হবে। জামাত, এনসিপি, ইউনূসকে সাথে নিয়ে জাতীয় সরকার গঠন করতে হবে, নইলে বাংলাদেশ কার্যত ধ্বংস হয়ে যাবে। এই ধ্বংসস্তূপ থেকে বাংলাদেশ বাঁচবে না। দর্শক, সেই 60-এর দশক, 70-এর দশকে যে ওয়াইল্ড ক্রাইসিস হয়েছিল, অলরেডি সেই ধাপ অতিক্রম করেছে। পৃথিবী এক নজিরবিহীন সংকটের মুখে, পুরো ইরান কেঁপে উঠেছে। হরমুজ প্রণালীতে ইরানের যে মিলিটারি বেস, এটা ধ্বংস করে দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। আর ইরান পুরো মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিনপন্থী সমস্ত তেল শোধনাগার, গ্যাস পাম্প, সব জায়গায় হামলা করবে, পানি শোধনাগারও হামলা করবে। তো বাংলাদেশ মরবে তেল সংকটে, আর কাতার সহ মধ্যপ্রাচ্যে মরবে পানি সংকটে। কারণ ওদের দেশে, বিশেষ করে কাতারে, তেলের চাইতে পানির দাম বেশি, এবং ওদের পানি শোধনাগার ছাড়া ওরা মুহূর্ত বাঁচতে পারে না, যে পানি শোধনাগারে হামলা করবে। তাহলে বুঝতে পারেন যে পৃথিবী কোন পরিস্থিতি দাঁড়িয়ে আছে। এই জায়গায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, যিনি এলজিআরডি মন্ত্রী, বিএনপি মহাসচিব, সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি, এমনকি প্রধানমন্ত্রী, অবর্তমানে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হতে পারেন এরকম ব্যক্তি, সামনে কঠিন সময় তেল ও জিনিসপত্রের দাম বেড়ে যাবে। কয়েক ঘন্টা আগেও আমির হোসেন মাহমুদ চৌধুরী বলেছিলেন যে এত কিছুর পরও কিন্তু দাম বাড়ে নাই, আমরা সফল। যদিও এটা ছিল একটা চাপাবাজি, কারণ যতটুকু সফলতা ছিল ওটা ছিল ইউনূস আমলের সুফল। দাম বাড়বে না, আমরা আছি, পথ হারাবে না, বাংলাদেশ ফার্স্ট, অনেক কিছু বলে আসছে এতদিন, কিন্তু এখন হাল ছেড়ে দিলেন। এখন মির্জা ফখরুল হতাশার বাণী আনুষ্ঠানিকভাবে বলে দিলেন যে সামনে কঠিন সময় তেল ও জিনিসপত্রের দাম বেড়ে যাবে। বিএনপির কপাল খারাপ, ক্ষমতায় আসলে একবারও সফল হতে পারে না। কেন? বিশ্ব ক্রাইসিস বেঁচে যায়। এখন যে পরিস্থিতি হয়েছে, এটা সামাল দেওয়ার মতো কোনো সক্ষমতা বিএনপি সরকারে নেই। এই জন্য ইউনূস জামাতকে সাথে নিয়ে যুক্তরাষ্ট্রের হাত ছেড়ে চীন, রাশিয়াপন্থী হওয়া ছাড়া কোনো উপায় দেখছি না। ব্যালেন্স করে চলতে হবে। সরকারে 2টা পন্থী থাকবে, বিএনপি আমেরিকাপন্থী আছে, ঠিক আছে, তো জামাতকে ইউনূসকে সাথে নেওয়া হোক, ইউনূস সবাইকে ম্যানেজ করতে পারবেন, আর জামাত চীনপন্থী, রাশিয়াপন্থী এই দিকটা ম্যানেজ করবেন, বাংলাদেশ বেঁচে থাকবে কোনো রকম। ভয়াবহ প্রভাবের মধ্যে আমরা হয়তো পড়বো না। নইলে যেখানে সরকার হাল ছেড়ে দেয় সেখানে তো কিছু করার থাকে না। মন্ত্রী বলছেন যে তেল জিনিসপত্রের দাম বেড়ে যাবে, তাহলে বুঝেন যখন আগে ঘোষণা দেয় দাম বেড়ে যাবে, কতটা বাড়বে, মানুষ না খেয়ে মরবে। আমি কয়েকদিন যাবত বলে আসছি যে বাংলাদেশ একটা দুর্ভিক্ষের কবলে পড়তে যাচ্ছে। অলরেডি বাংলাদেশে এটা হাসিনার আমলে কখনো হয়েছে? 9 দিগন্তের খবর, যে কোনো সময় বাংলাদেশের সমস্ত পেট্রোল পাম্প বন্ধ হয়ে যেতে পারে। পেট্রোল পাম্প বন্ধ হয়ে যাওয়া মানে কি? পুরো বাংলাদেশ অচল হয়ে যাওয়া, ভয়াবহ বিদ্যুৎ সংকট হওয়া। যারা ঈদের ছুটিতে একটু লেটে বাড়ি যাবেন তারা তো লেটে বাড়ি যেতে পারবেন না, সবকিছু অচল হয়ে যাবে। সরকার হা করে তাকিয়ে দেখবে, কিছু করার থাকবে না। আর তখন যদি রাজনৈতিক অস্থিরতা থাকে, জুলাই সনদ, স্থানীয় সরকার নির্বাচন, এগুলো নিয়ে ঝামেলা হয়, তখন
বিএনপি সরকার এককভাবে টেকার কোনো সম্ভাবনা থাকবে না, নিশ্চিতভাবে ফল করবে। বিএনপি সরকার মন্ত্রীদের প্যান্ট চাইনকে খুলে ফেলবে মানুষ আন্দোলন করে। এই জন্য এই জুলাই সনদ 1-2 দিনের মধ্যে বাস্তবায়ন করে ফেলেন, মানে পার্লামেন্ট খুললে। তারপরে রাজনৈতিক যত কনফ্লিকচুয়াল বিষয় আছে এগুলো মেনে নিন, তারপরে জাতীয় সরকার গঠন করেন, কোনো ঝামেলা যায় না। আরে ভাই, আপনি ক্ষমতা এক্সারসাইজ করবেন, আপনি তো থাকবেনই না। তো দর্শক, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই বক্তব্যে অশনি সংকেত লক্ষ্য করছি, এবং সারা দেশে পেট্রোল পাম্প বন্ধ হয়ে যেতে পারে, ইরান জুড়ে ভয়াবহ হামলা হয়েছে, এবং জ্বালানি সংস্থাগুলো বলছে যে সারা পৃথিবীতে প্রভাব পড়বে, কেউ রক্ষা পাবে না, ভয়াবহ পরিস্থিতি আসছে। তো এখানে বাংলাদেশ সবচেয়ে বড় কঠিন পরিস্থিতি আছে। দর্শক, এলজিআরডি মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধটা আমাদের খুব ক্ষতি করছে, সামনে কঠিন সময়, তেলের দাম বেড়ে যাবে, সেই সঙ্গে বাড়বে জিনিসপত্রের দাম, সেগুলো নিয়ে আমাদের আগাতে হবে। আর বিরোধী দলের সাথে কনফ্লিক্ট থাকলে আপনি কিভাবে আগাবেন? অতএব যেহেতু অনিবার্য, কিছু করার নেই। আর এই যে বাড়বে, এটাও বিএনপি দায়। কারণ যদি আমেরিকার কোলে লাভ দিয়ে বিএনপি সরকার না উঠতো, খলিলুর রহমানদের মতো মার্কিন দালালকে যদি পররাষ্ট্রমন্ত্রী না বানাতো, তাহলে চীন রাশিয়া থেকে আমরা খুব সহজে গ্যাস তেল আমদানি করতে পারতাম, কারণ তাদের কাছে মজুদের অভাব নাই। রাশিয়ায় এত পরিমাণ তেল গ্যাস আছে, এরা বেচার মতো লোক পায় না, অনেক কম দামে বেচে, একদম পানির দামে বেচে। ইউরোপের অনেক ফার্স্ট ক্লাস কান্ট্রি রাশিয়া থেকে ব্ল্যাকে কম দামে তেল কিনে, গ্যাস কিনে, অবৈধ পথে। জার্মানি কিনে, আর অনেকে কিনে, বেলজিয়ামও কিনে। তো সেখানে বাংলাদেশ তো খুব সহজে এই সংকট মোকাবেলা করতে পারে, চীন রাশিয়া থেকে এনে। কিন্তু লাভ দিয়ে উঠেছে আমেরিকার কোলে, বাঁচতে পারবেন না। তো এই জন্য জাতীয় সরকার গঠনের প্রস্তাব দিচ্ছে। ঠাকুরগাঁও সদর উপজেলা রায়পুর ইউনিয়নের নেহা নদী পুনঃখনন কর্মসূচি উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এইসব ফাজলামি বন্ধ করতে হবে সবার আগে। এই যে বিলাসী প্রজেক্ট, এই যে ফ্যামিলি কার্ড, এটা একটা অ্যাবসলিউটলি একটা ফালতু থার্ড ক্লাস একটা প্রজেক্ট। বিনা কাজে পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে, দুর্ভিক্ষের কবলে বাংলাদেশ। আপনি কাজ ছাড়া বসিয়ে ফাও বিএনপির লোকজনকে আপনি ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দিচ্ছেন, রাষ্ট্রের জরুরি ক্রাইসিস মোমেন্টের টাকা ত্রাণ তহবিল থেকে আপনি ছাত্র দলের লোকজনকে ঈদ সালামি দিচ্ছেন প্রধানমন্ত্রীর পক্ষ থেকে। এইসব ফাজলামি বন্ধ করতে হবে। দর্শক শ্রোতা, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনেছেন। তো প্রত্যেকটি বিশ্লেষকের বিশ্লেষণ শোনার পরে আপনারা কি জানলেন, বুঝলেন, আপনাদের মূল্যবান মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করুন। আর আমাদের এই চ্যানেলে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি, যদি আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত ভালো লেগে থাকে আপনাদের কাছে, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। যদি ভালো না লাগে সাবস্ক্রাইব করার দরকার নেই, কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ভালো থাকবেন, পরবর্তী নিউজ নিয়ে হাজির হবো। আজকের মতো ছিল এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।